টান টান উত্তেজনা। মনে হচ্ছে টকশোটি শুধু আমরাই দেখছি না, সারা দেশের মানুষ দেখছে। সমুদ্র ভাইয়ার পক্ষে ইতিবাচক কথা মানুষগুলো দেখছে, নেতিবাচক কথা মানুষগুলো দেখছে। যদিও এটা আমার অনুমান মাত্র। যাই হোক, বুক ধুক ধুক করছে। টিভি দিকে মন দিল। ভাষ্যকার আপনি হাত দিয়ে থামিয়ে দিলে হবে না। এমপি সাহেব, সত্য কখনোই আড়ালে থাকে না। সমুদ্র হাসালেন। আপনারা আজকাল কার সাংবাদিকতা নিউজ খুঁজে পান না? নিজেদের চ্যানেলে ভিওআইপি ব্যবসা বাড়াতে বড় বড় ব্যক্তিদের পান থেকে চুন খসলে সেটাকে থেকে কলিকাতা করে নিউজ ছড়িয়ে বেড়ান। আমার বেলায় ব্যতিক্রম হবে কি করে? আবার সত্য কখনো আড়াল থাকে না, একরকম জ্ঞান দিচ্ছেন। ভাষ্যকারের মুখ থমথমে, বোঝা মুশকিল সে কি অপমান বোধ করছে কিনা। হয়তো করছে, তবুও মুখে একটা হাসি নিয়ে সমুদ্র ভাইয়াকে তাড়া দিয়ে লাগলো। বলো এমপি সাহেব, এসব কথা বলে মেন টপিক এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন না কিন্তু। আমরা কিন্তু দমে থাকার পাত্র নই। সমুদ্র হাসলেও আপনি এখানে যে আমাকে আপনার রাজনৈতিক রঙ্গমহলের জন্য ইনভাইট করেননি তা আমি জানি। যাই হোক, এমনি এমনি তো আর এ বয়সে এমপি হই নাই। এই টপিকটা কে ভাইরাসের মতো নেট দুনিয়ে ছাড়িয়েছে, কত রঙের হেডলাইন প্রকাশ করেছে। জনগণ তো উত্তেজিতই। আজকে টপিকসে তা যে উঠবে না সেটা কি করে হয়? তাই মেন টপিকস এড়িয়ে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা আমার নেই। যা। হুম তা আপনাকে কয়েকটি প্রশ্ন আমি করি, এর মধ্যেই উত্তর পেয়ে যাবেন। আচ্ছা, আপনি ভাষ্যকার, আমি এমপি, কেউ এই অফিসে বস, কেউ হয়তো মালিক, তাই না? তা এই খেতাব কি 24/7 পিঠে বহল করে চলেন নাকি সাধারণ জীবনযাপনও করেন? কি করেন না? ভাষ্যকর অবশ্যই করি, কিন্তু সমুদ্র আরে দাঁড়ান, কথা শেষ করতে দেন। আমিও এমপি খেতাব ছেড়ে সাধারণ জীবনযাপন করি। আমারও নিজস্ব পার্সোনাল জীবন আছে। বড্ড সংসারী টাইপের মানুষ আমি। পার্সোনাল জীবন আর রাজনৈতিক জীবন একত্রে করা আমার পছন্দ নয়। এমন প্রশ্ন হচ্ছে, আমার কাজের সাথে পার্সোনাল জীবন কেন যুক্ত করছেন? ভিডিওতে যে নারীটিকে বারবার বলেই যাচ্ছেন, আপনারা ভাব নমুনা দেখে মনে হচ্ছে এমপি হয়ে সারা জীবন একলাই থাকতে হয়, বিয়ে শাদী বাদ দিয়ে বৈরাগী ভবঘুরে জীবন নির্বাহ করতে হয়। ভাষ্যকার তা বলিনি, কিন্তু রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় আপনার হাতে রক্ত। সমুদ্র ভাইয়া এবার একটু রেগে গেল, গম্ভীর গলায় বলল, রেস্টুরেন্টের মালিক সহ স্টাফরা বলেছেন সমুদ্র রেস্টুরেন্টে খুন করে এসেছে নাকি এটা বলেছেন সমুদ্র শেখ মেয়ের সাথে অবৈধ কিছু করার সময় ধরা পড়েছে? ভাষ্যকার না না, এগুলো কি বলছেন? আপনি রেগে যাচ্ছেন কেন? সমুদ্র, আপনাদের মতো কিছু সাংবাদিকের কারণে আজ সাংবাদিক পেশাটা মান ইজ্জত ক্ষুণ্ণ হচ্ছে। কি দরকার ছিল এরকম একটা আধা সত্যি ভিডিও তৈরি করার, একটা মেয়েকে নিয়ে লেখার? আমি তো আপনার ইনভাইট জানাইনি, তাহলে অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে নিউজ করেন কেন? ভাষ্যকার আপনি এসব বেশি বলছেন সমুদ্র শেখ। রাস্তাঘাটে কি হচ্ছে না হচ্ছে এগুলো তোলা, নিউজ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। আমরা যদি এগুলো না করি তাহলে জনগণের কাছে পৌঁছাবে কি করে? সমুদ্র, নিউজ করতে মানা করছে কে? আমার সাথে থাকা মেয়েটি তো আমার বোন হতে পারে, মা খালা হতে পারে, আমার আত্মীয়র কেউ হতে পারে। ভাগ্যবশত মেয়েটিকে অস্পষ্ট দেখা গেছে, না হয় মেয়েটি রাতের ঘুমও তো আপনারা হারাম করে ফেলতেন। নেট দুনিয়া দেখেছেন আপনার অপ্রাসঙ্গিক বিষয় কত বড় আকার ধারণ করেছে। মূলত আপনারাই দেশের বড় বড় স্থানে ভুল নিউজ রটে বিশৃঙ্খলা সৃষ্টি করতে ওস্তাদ। আপনারা জাতে মাতাল তালে ঠিক টাইপের সাংবাদিক। কোনো সেলিব্রিটি কি হলো, কয়টা বাচ্চা হলো, কোন রাস্তা দিয়ে হাইটা গেল, কোথায় আছাড় খেলো, কোন ছেলের হাতে কোন মেয়ে ধরা লো, এগুলো নিউজ না করে দেশকে কিভাবে ইয়াং জেনারেশনের মাঝে
ফুটিয়ে তোলা যায়, ভালোবাসা যায়। তাছাড়াও ভালো ভালো দিকগুলো নিউজ করেন চ্যানেল, জনপ্রিয়তা এমনিতে উঁচু উঠবে। আর রাস্তা পাবলিকদের গালি খেতে হবে না, সাংবাদিক পেশাকে মান ইজ্জত ক্ষুণ্ণ হবে না। 5 মিনিটের ভাষ্যধারা আর সমুদ্র ভাইয়ের কথোপকথন চলছে, তবে টপিকস ভিন্ন। ভাষ্যকারের মুখ দেখে আমার হাসি পাচ্ছে, বেচারা ভালোই রক্ত হয়েছে। এই জার্নালিজম পেশাটা বড্ড বেশি প্রিয় আমার, আমিও সাংবাদিক হতে চাই, দেশ বিদেশে ভালো ভালো নিউজ জনগণের কাছে ছড়িয়ে দিতে চাই। বাবার দিকে তাকালাম, যেন মহাযুদ্ধ শেষে এসে বিজয় হয়েছে, মুখে হাসি ফুটে উঠেছে। বলল, এই না হলে শেখ বংশের ছেলে সমুদ্র শেখ বলে কথা, যাহার এই ঢেউতে সবকিছুই লণ্ডভণ্ড। হো হো করে উচ্চ স্বরে হেসে উঠল। কিছুটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লাম। বাবা আনন্দ দেখে ভালো লাগলো, তার সমুদ্র ভাইয়ের ওপর অনেক গর্ববোধ হচ্ছে। আমিও যে কত বড় বিপদ থেকে উদ্ধার পেয়েছি আল্লাহ ভালো জানে। যাই হোক, এখানে এসেছিলাম কেন? এই যা, এত কিছুর মাঝে সবকিছু ভুলেই গেলাম। হঠাৎ মনে পড়ল বাবাকে কিছু বলার ছিল আমার। বাবা আনন্দের মধ্যে আমাকে বলতে হবে। আদুরে গলা বাবাকে ডাকলাম। বাবা আমার দিকে মনোযোগ দিল। বললাম, বাবা, ও বাবা, তোমাকে আমার কিছু বলার আছে, সময় তো পাই না তোমার সাথে কথা বলার। বাবা, বলে ফেলো, আমি শুনছি। বাবা, এখানে আমার পড়াশোনা হচ্ছে না, সামনেই অ্যাডমিশন টেস্ট দিতে হবে। আমার খুব ইচ্ছে যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম বিভাগটা দেশের সবচেয়ে সেরা স্থান রয়েছে। সমুদ্র ভাইয়া তো দেশের বাইরে পড়তে যেতে দিবে না, তোমরাও রাজি হলে না। আমি চাচ্ছিলাম নানু বাড়ি ফিরে যেতে। বাবা, এখানে তোর কি সমস্যা? তাছাড়া এমন তো নয় তোর নানু বাড়ি অন্য শহরে, বরং আমাদের বাড়ি থেকে যেতে গাড়ি করে 25-30 মিনিটের রাস্তা। তাহলে তাছাড়া সমুদ্র বাবা, আমি আর মারিয়া মামাতো বোন একসাথে পড়ি, ওখান থেকে কোচিং সহ প্রাইভেট পড়ার সুযোগ ভালো। তুমি তো জানো আমাদের রংমহলের বাইরে মানুষ এলাও না। তাহলে সারাক্ষণ সমুদ্র সমুদ্র করো কেন? আমার জীবন আমাকে বুঝে নিতে দাও, না হয় সব নিয়মের বাইরে আমি অন্য রাস্তা খুঁজব। বাবা, সমুদ্র তো জীবনের বড় একটা অংশ জুড়ে রয়েছে, সেটা তুই না চাইতেও নিয়েছিলি, আমরা দেই নাই। এখন এটাকে মেনে নেওয়া বুদ্ধিমানের কাজ। বাবা হয়ে এইটুকু করতে পারি, সমুদ্রকে বুঝিয়ে বলতে পারি যে তোকে আরেকটু সময় দেয়। তোমরা কেন বুঝছো না? তখন আমি মাত্র 14 বছরে ছিলাম। এই 4 বছরে এই জিনিসটা আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। সমুদ্র ভাইয়া আমার থেকে বেটার কেউ ডিজার্ভ করে। সমুদ্র ভাইয়া আমি ডিভোর্স। বাবা গর্জে উঠল, বলো, এটা বলছো আমার সামনে? দ্বিতীয়বার আর কখনোই মুখে দিয়ে বের হবে না। তুমি 14 বছর কারো বউ হয়েছ। আমাদের ইসলামে মেয়ে সাবালক হলেই বিয়ে দেওয়ার নিয়ম রয়েছে, তাই দ্বিতীয়বার এ কথা বলবে না। কাল সমুদ্রকে বুঝিয়ে বলবা কেন নানু বাড়িতে ফিরে যেতে চাচ্ছ। অ্যাডমিশন শেষ, চান্স পাও আর না পাও এই বাড়িতে ফিরে আসবে। যাও, এখন রুম থেকে যাও। মনটা খারাপ হয়ে গেল। কি করব? আমি নিজের বাবা মাকে বোঝাতে পারছি না। এ কেমন বাবা মা, যার সন্তান কি চায় বুঝে না? একটা ভুল হয়েছে, সেটা তো কেউ জানে না, এখন সেটাই জীবনের অংশ বানানোর জন্য সবাই উঠে পড়ে লেগেছে। চোখের পানি মুছতে মুছতে দ্রুত রুম থেকে চলে গেলাম। নিজের রুমে এসে দরজাটা বন্ধ করে দিলাম। ওয়াশরুমে গিয়ে ঝর্ণা ছেড়ে নিজে দাঁড়িয়ে পড়লাম। অন্যদিকে ঝিনুকের মা দরজার আড়ালে দাঁড়িয়ে সবকিছুই শুনছিল। বাবা মেয়ের মাঝে আসতে চায় নাই। ঝিনুক তার মাকে দেখে নাই ঠিক, কিন্তু ঝিনুক কাঁদতে কাঁদতে রুম থেকে বের হয়ে গেছে। এটা যেন মায়ের বুক ধক করে ধাক্কা দিয়েছে। রুমে ঢুকেই নিজের স্বামীর পাশে বসলো খালেক শেখ, ঝিনুকের বাবা। চোখ বুজে পেটের সাথে হেলান দিয়ে শুয়ে আছে। স্ত্রীর হাতে স্পর্শে চোখ দুটো খুলল। খালেক শেখ, কি করে ওরে বোঝাবো? মেয়েদের জীবনে পুরুষ একবারই আসে। আমার তো কেউ ওদের জোর করে বিয়ে দেয়নি, ওরাই করেছে। হয়তো বাধ্য হয়ে করেছে, কিন্তু করেছে তো। এখন
এটি ওকে মেনে নিতেই হবে। তাছাড়া তুমিও তো জানো সমুদ্র ঝিনুক জন্য সব দিক থেকে পারফেক্ট। আমি ওকে বোঝাতে ব্যর্থ হয়ে গেছি। ঝিনুকের মা কি করব? ঝিনুকের মা তার স্বামীকে সান্ত্বনা দিতে থাকলো যেন সব ঠিকঠাক হয়ে যায়। খলিল শেখ, কিভাবে ঠিক হবে রে ঝিনুকের মা? তোমার মেয়ে আজ অনেক বড় কথা বলে ফেলেছে, ডিভোর্স। সমুদ্র কি মেনে নিবে? 4 বছর দূরে রেখেছে, তাও কত রয়েস হয়ে বড় ভাইয়ের আদেশে। এখন না হয় আরো 6 মাস, 1 বছর মানবে, কিন্তু সমুদ্র ঝিনুককে কখনোই ছেড়ে দিবে না, কখনোই না। সমুদ্র আমার বাবার থেকেও রাগী। ও কথাটা শুনলে সব কিছু লণ্ডভণ্ড করে ফেলবে। স্বামী স্ত্রীর মাঝে এমন আরো কথা চলতে থাকলো। পানির নিচে দাঁড়িয়ে আছি 8 ঘন্টার ওপর হবে। খুব শীত করছে, তবুও মনের জেদ চেপে আরো 10-15 মিনিট দাঁড়িয়ে রইলাম। আস্তে আস্তে বাইরে বের হয়ে এলাম, জামা কাপড় চেঞ্জ করে নিলাম। শরীর ঠান্ডা হয়ে গেছে, শীতও প্রচুর লাগছে, যাকে বলে হিম শীত করা ঠান্ডা শীত। পূর্ণ জ্যোৎস্নার আলো রুম আলোকিত হয়ে আছে। আমি একটা কাঁথা গায়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। অনেকক্ষণ পানিতে ছিলাম, তাই মিনিট 10-এর মধ্যে ঘুম চলে আসলো। মধ্যরাতে কে যেন আমার ওপরে গরম উষ্ণ নিঃশ্বাস ফেলছে। আমি যেন ঘুমের মধ্যেও কারো শরীরের কড়া পারফিউমের ঘ্রাণ পাচ্ছি, কিন্তু পারফিউমের ঘ্রাণটা পরিচিত নাকি অপরিচিত আমার মস্তিষ্ক তা ধারণা করতে ব্যর্থ হলো। খুব করে চোখ মেলতে চেয়েও চোখ মেলতে পারছি না, যেন এখন চোখ মেলা নিষেধ, শুধু উপলব্ধি করার পারমিশন আছে। নিজের সাথে এক প্রকার যুদ্ধ করছি, যেন আমাকে চোখ মেলে তাকাতেই হবে। কিন্তু সব শেষ, আমি ব্যর্থ হয়ে গভীর নিদ্রায় তলিয়ে গেলাম। একজোড়া চোখ ঝিনুকের দিকে মনোমুগ্ধ হয়ে তাকিয়ে আছে, যেন প্রিয়সিনীকে দেখার আগ্রহ কমছে না। কত অপেক্ষা, কত কষ্ট! এই সে রংমহলে সকল সুরক্ষা ভেঙে প্রেয়সীকে দেখতে এসেছে। ইস, 7 সাগর 13 নদী পাড়ি দেওয়া ওর মনে হয় এর থেকে খুব সহজ। হাতটা বাড়িয়ে দিল, একটু স্পর্শ, একটু তৃষ্ণা মিটা অদ্ভুত আকাঙ্ক্ষা। কিন্তু মুহূর্তে এই হাতটি গুটিয়ে নিল। না, প্রেয়সীকে স্পর্শ করল না। স্পর্শ করা যাবে না তা নয়, হারামভাবে স্পর্শ করবে না। সে চায় না তার নামবিহীন সম্পর্কের মাঝে প্রেয়সীর প্রতি ভালোবাসা অপমান হোক, প্রেয়সী কলঙ্কিত হোক। হাতটি বুকের বাঁ পাশে রেখে বলল, ইস, কি যন্ত্রণা! এই যন্ত্রণার মুক্তি নেই, মুক্তি নেই। মুচকি হেসে গুনগুনিয়ে একটা গান ধরল, কিন্তু এলোমেলো ভাবে মিলিয়ে। প্রেম হইতে হয় কামের উদয়, কাম হইলে প্রেম থাকে না। পকেট থেকে একটা চিরকুট বের করে প্রেয়সীর বিছানার পাশে টেবিলেতে রাখল। কতগুলো কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি চিরকুটের উপর ছড়িয়ে দিল। চুপচাপ স্থানটি ত্যাগ করল, রোজ বেলার মতো। আজও ফজরের আজানে ঘুম ভাঙে গেল। আর মোরা ভেঙে উঠে পড়লাম। ওয়াশরুমের দিকে এগিয়ে গেলাম। ফ্রেশ হয়ে উজু করে নামাজ আদায় করে নিলাম। পাখির কিচিরমিচির আওয়াজ আজ বড্ড ভালো লাগছে। বারান্দায় গিয়ে দাঁড়ালাম। চারপাশ লাল রঙের ছড়াছড়ি। এদিকে মন খুশিতে ভরে উঠল, ইস, অন্যদিকে আফসোসও হলো। দুদিন এমনি বিজিতে গেল যে আমি এইটুকু গাছগুলোর প্রতি খেয়াল করলাম না। কৃষ্ণচূড়া গাছগুলোতে ফুল ফুটছে, সেই ফুলই ঝরে পড়ছে ঘাসের উপরে। পাখিদের আনাগোনা বেড়েছে রংমহলের বাগানে। গাছগুলো নিশ্চয় খুব খুশি। কিচিরমিচির শব্দে উঁচু উঁচু কৃষ্ণচূড়া মগডালগুলো শীতল ঠান্ডা বাতাসে হেলে দুলে নৃত্য করছে। হঠাৎ শো শো করে 3টি গাড়ি আমাদের রংমহলে ঢুকলো। গাড়িগুলো আমার চিরচেনা সমুদ্র ভাইয়ার গাড়ি। একটু ঝুঁকে ভালো করে নিচের দিকে তাকালাম। গাড়ি থেকে সমুদ্র ভাইয়া নামছে। নিশ্চয় সারা রাত বাহিরে ছিল। ইদানিং নাকি রাজনৈতিক রংমহল খুবই গরম। সমুদ্র ভাইয়ার মতো শক্তপোক্ত মানুষই কাজের চাপ সামলাতে হিমশিম খাচ্ছে।
বেচারাকে বলছিলাম রাজনৈতিক রংমহল আবদ্ধ হও। দুহাত দিয়ে মুখ চেপে ধরে হাসলাম। আমিও পাগল। উত্তর তো আমি জানি। দাদুমশাই বলেছিল মৃত্যুর আগে সমুদ্র গম্ভীর গলায় শেখ বংশের নাম যেন রাজনীতিক রংমহল থেকে না হারায়। এটা আমার শেষ ইচ্ছে। ও বলতে পারো আমার আদেশ। ও ভাবতে পারো নিশ্চয় ভাবছ। তোমাকে কেন বলছি সমুদ্র মাই ডিয়ার, তুমি শেখ বংশের উত্তম চয়েস এই রংমহলে টিকে থাকার জন্য। হাসি উড়িয়ে গেল। সমুদ্র ভাইয়া আমার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করছে। সারা রাতের ক্লান্তির ছাপ সুস্পষ্ট বোঝা যাচ্ছে। হয়তো রাতে নিদ্রা যায় নাই। আচ্ছা, আমি তার চেহারা দেখে এত সহজেই সব কিছুই অনুমান করতে পারলাম। এটা কি যে কেউ করতে পারতো জানি না। এর উত্তর আমার জানা নেই। তবে এর প্রথম সমুদ্র ভাইয়ের প্রতি আমার খুব মায়া হলো। কলিজা ছটফট করলো। হৃদয়ে বাঁ পাশে ধক করে নাড়া দিয়ে উঠল। শক্তপোক্ত মানুষটির চেহারা থেকে শুরু করে শরীরসহ নিঃশ্বাস পর্যন্ত বলে দিচ্ছি সে বড্ড ক্লান্ত, বড্ড বেশি। সমুদ্র ভাইয়ার চোখের দিকে চোখ পড়তে সমুদ্র ভাইয়া চোখের ইশারায় রুমের ভিতর যেতে বলল। আমিও বাধ্য মেয়ের মতো চুপচাপ ভিতরে চলে গেলাম। বিছানায় বসতেই চোখ গেল বেডের কোণায় ছোট্ট টেবিলটার উপরে। একটা চিরকুটের মতো দেখতে কাগজের উপর একগুচ্ছ কৃষ্ণচূড়া ফুলের পাপড়ি। মনোযোগ গভীর থেকে গভীরতর হলো। মস্তিষ্ক প্রশ্ন করল, গেল রাতে তো আমি টেবিলের উপর কিছু রাখিনি। রুম বন্ধ ছিল, এখনো বন্ধ অবস্থায় আছে। তাছাড়া সদাচর আমার রুমেও কেউ আসে না। তাছাড়া পাপড়িগুলো হাতে নিয়ে এই পাপড়িগুলো খুব সতেজ, যেন কয়েক ঘন্টা খানেক আগেই। তাহলে হঠাৎ রাতে ঘটনাটি মস্তিষ্কে নিউরনে ধাক্কা খেলো। আমি অনুভব করছিলাম কেউ এসেছিল আমার রুমে। কড়া পারফিউমের ঘ্রাণ পেয়েছি। নিঃশ্বাসে অদৃশ্য প্রতিধ্বনি আমি অনুভব করছি। তাহলে কি কেউ এসেছে নাকি মনের ভুল? কিন্তু এইগুলো। চিরকুটটা হাতে নিলাম। হাত কাঁপছে। এই রোগটি আমার নতুন না। কোনো কিছু নিয়ে একটু উত্তেজিত হয়ে বলে আমার হাত কেঁপে ওঠে। চিরকুটটা সেই কাঁপা কাঁপা হাতে খুললাম। খুলতে পারলাম। শোনো বেলা, আমি সময়টা আরো পেয়ে গেছি। তোমাকে না দেখার বিরহে আমাকে সূক্ষ্ম সুতলি ধরে তোমার দিকে বারবার টেনে আনে। প্রেয়সী, শোনো বেলা, রাগ করো না। একটু দোয়াই না হয় করো, যেন খুব শীঘ্রই তোমার সামনাসামনি হতে পারি। উৎসর্গ আমার প্রেয়সীকে। প্রিয় কৃষ্ণচূড়াকে কত নামেই না ডাকে কেউ রক্তচূড়া, কেউ রাধাচূড়া, কেউ কনকচূড়া, কেউ তো গুলমোহরও বলে ডাক থাকে। কৃষ্ণচূড়ার মতো আমিও না হয় তোমাকে কৃষ্ণকায়া বলে সম্বোধন করি। কোনো এক সাঁঝের বিকেলে হঠাৎ করেই না হয় উঁকি দিয়ে আমার মন বাগানে তুমিময় অসুখ বেঁধেছে বাসা। তুমিহীনা সব ধোঁয়াশা। স্থির হয়ে রইলাম। প্রথম যখন চিরকুট পেয়েছিলাম ওটাকে আমি আমার ভুল ভেবে উড়িয়ে দিয়েছিলাম। কারণ চিরকুটের মালিককে আমি সত্যিই চিনি না। আর সেই দিন ভেবেছিলাম ছোট্ট ছেলেটি হয়তো ভুল করে আমাকে এই চিরকুটটা দিয়েছে। কিন্তু আজকে এই চিরকুট। কেউ আমার রুমে এসেছে? হ্যাঁ, সত্যি এসেছিল। এত বড় স্পর্শ, সাহস! সত্যি আমি কিছু একটা মুগ্ধ হলাম। পরক্ষণে ভাবলাম, কিন্তু কি করে? শেখ মহলে প্রবেশ করা এত সহজ নয়। চারদিকে কড়া নিরাপত্তা। তাছাড়া একজন এমপির বাড়িতে এত সহজ, এত বুকের পাটা। কে সে ব্যক্তিটিকে? আমি কি তাকে জানাবো কাউকে? বাবাকে, চাচাকে, নাকি সমুদ্র ভাইয়াকে? চিন্তায় যেন থামার নামগন্ধ পেলাম না, বরং আরো বাড়তে লাগলো। আমি এখনো ফ্রিজ হয়ে বসে আছি, গভীর চিন্তাধারায় মগ্ন হচ্ছি। ভাবছি, শুধুই ভাবছি। আমি যতই হিসাব করছি ততই যারা 52 তাহাই 62 হিসাব মিলছে।
জানি না কতক্ষণ এভাবে বসেছিলাম। হঠাৎ দরজায় কেউ কড়া নাড়তেই আমি চমকে উঠলাম। ভাগ্যিস দরজাটা ভেতর থেকে বন্ধ। আমি চিরকুটটা ছোট্ট টেবিলে ড্রয়ারে রাখলাম। একটু নিজেকে স্বাভাবিক করে নিলাম। দরজাটা খুলে সখিনা কাজের মেয়েকে দেখলাম। মুখে যেন হাসি খই ফুটছে। আমায় দেখে চমৎকার একটি মেয়ে। যত সুখ-দুঃখ যাই হোক না কেন, মেয়েটি সরল মন। মুখে সারাক্ষণ ফুটে থাকা চমৎকার একটি হাসি। এই হাসিতে যে কোনো মানুষের মন কাটতে সক্ষম। সকিনা, মেজোবুবু, আমার মা তোমায় ডাকছে ঝিনুক, খাবার খেতে চলো। তুমি যাও সকিনা, আমি আসছি। সকিনা মেয়েটির বয়স ৩-৪। ছোট আমার, বয়স ১৩ অথবা ১৪ বছর হবে। লাফিয়ে লাফিয়ে সে চলে যাচ্ছে। ওরে দেখে আমার শৈশব কাটানো সেই দিনগুলোর কথা মনে পড়ে গেল। এই তো একটা ছোট্ট ঘটনা। সেবার আমি ১২তে সবে পা দিয়েছি। সমুদ্র ভাইয়া ২৬ বছর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র। তখন থেকে রাজনীতি নিয়ে সে প্রচুর সিরিয়াস। ছাত্রলীগ দলের তখন তার জনপ্রিয়তা উঁচুতে। একদিন এক বিকেলে সে তার দলবল নিয়ে শেখ মহলে হাজির। কারণ সমুদ্র ভাইয়া দলবল সদ্য এমপি পদঘোষিত মুজিবুর শেখের দাদার সাথে কথা বলতে এসেছে। সচরাচর শেখ মহলে যে কেউ আসে সবাইকেই সখিনার মা চা নাস্তা দেয়। অন্যান্য কাজের লোকেরা রান্না করে। যার অনুমতি না থাকলেও সখিনা মায়ের ছিল। সে অতিথিদের সবসময় চা নাস্তা আপ্যায়ন করে। সমুদ্র ভাইয়া সহ তার দলবল ড্রয়িং রুমে বসছে। সখিনার মাও চা নাস্তা নিয়ে আসতেছে। আমি বাইরে থেকে নাদিয়া আপু, চোট চাচার মেয়ে কতগুলো ছোট ছোট পাথর নিয়ে বাড়ির ভিতরে দৌড়ে গিয়েছিলাম। কারণ পাথরগুলো চুরি করার উদ্দেশ্য ছিল আমার। হঠাৎ ভার সামলাতে না পেরে সখিনা মায়ের উপর পড়ে গেলাম। সখিনা মায়ের হাতে থাকা চায়ের কাপ, ফ্রিজ গুলো ঠাস ঠাস করে ভেঙে গেল। কিন্তু আমার হাত থেকে পাথরগুলো পড়ল না। উপস্থিত সবাই হতবাক হয়ে তাকিয়ে রইল। আমি ভয়ে আশেপাশে তাকাচ্ছি, কারণ এখন মায়ের সামনে পড়া যাবে না, তাহলেই উত্তম মাধ্যম খাবো। একে তো কাজ ভেঙেছি, তার উপর চুরি করেছি। সামনে কতগুলো মানুষ আমার দিকে তাকিয়ে আছে। দিকবিদিক হয়ে পালানোর চেষ্টা করতে সামনে পা বাড়াতে ছোট্ট হাতে বাহুটা ধরে সমুদ্র ভাইয়া টান দিয়ে দূরে দাঁড়া করালো। একটু রেগে বললাম, ঝিনুক, এত বড় মেয়ে এই ধরনের হাঁটা চলা। আমি এখনই মেজো কাকিমাকে বলছি। হাত পায়ে বড় হচ্ছিস, মাথায় জ্ঞান বুদ্ধি নেই তোকে? হঠাৎ করে বসে থাকা একটা ছেলে বলে, সমুদ্র, এটা কি তোর বলা সেই চড়ুই পাখি যার উঠতে মানা, তবুও ওড়ার হাজারো ব্যর্থ চেষ্টা প্রচেষ্টা? হুম, ইন্টারেস্টিং। এই পিচ্চি শোন, আমাকে পিচ্চি বলতে আমি রেগে গেলাম। হাতে পাথরগুলো ছেলেটার দিকে ফিক্কা মারলাম। চিৎকার করে বললাম, আমি পিচ্চি না, পিচ্চি না, আমাকে পিচ্চি ডাকলে। আর কিছু বলার আগে মা এসে আমাকে সবার সামনে উত্তম মাধ্যম দিল। আমি কাঁদতে কাঁদতে সেখান থেকে বিদায় হয়েছিলাম। আহ, কি ভয়ঙ্কর, কি লজ্জা! আজও সমুদ্র ভাইয়া সেই বন্ধু আমাকে দেখলো সিসকান্দনি বলে ডাকে। খাবার খেতে বসেছি। হঠাৎ আমাদের মহিলাদের সাথে এক পুরুষ মানুষের সঙ্গ মিলল। আর চোখে তাকালাম সমুদ্র ভাইয়া। সে হেলে দুলে প্রতিবারের মতোই আমার পাশে চেয়ারে বসলো। উফ, খাইতে বসলো, শান্তি নেই।